আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি। শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্ট, ঢাকায় নিন্দার ঝড়। শতাব্দীর অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ফ্রান্স, বহু মৃত্যুর শঙ্কা, জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান। 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমন দাবি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন তিনি, তার এমন বিতর্কিত পোস্টে নিন্দার ঝড় বইছে বাংলাদেশে। ফেসবুক, সাবেক টুইটার বা এখনকার এক্স, দুই যোগাযোগ মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন তো কমলই না, বরং উস্কে দিলেন নরেন্দ্র মোদী। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন 1971-এ ভারত ঐতিহাসিক জয় পায়। এই জয়ে যে সেনারা আত্মত্যাগ করেছেন তাদের শ্রদ্ধা জানান মোদী। একবারও শহীদ মুক্তিযোদ্ধা বা এদেশের মানুষের মুক্তি চেতনার কথা উল্লেখ করেননি পোস্টে। নরেন্দ্র মোদীর এই বিতর্কিত স্ট্যাটাস ক্ষুব্ধ করেছে সব শ্রেণী পেশার মানুষকে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ফেসবুকে বলেছেন, এই বিজয়ে ভারত কেবলই মিত্র ছিল, এর বেশি কিছু নয়। এছাড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকেই। বাংলাদেশের এত বড় অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদেরকে নিয়ে ভারত সরকার তো কখনোই কোনো রকমের মন্তব্য বা টুইটার কোনো কিছুই করেনি, বরং যেসব বিষয়গুলি মোটামুটি আমরা মনে করি যে মিডিয়া প্রপাগান্ডা বা সরকারকে চাপে রাখার জন্য দরকার, সেগুলিকে তারা তুলে ধরেছেন। ভারতের দিক থেকে যে ধরনের বার্তা আমরা পাচ্ছি বা যে ধরনের সিগন্যাল, ডিপ্লোম্যাটিক সিগন্যাল বা পলিটিক্যাল সিগন্যালিং পাচ্ছি, সেগুলি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সহায়ক সেটা আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে খুব একটা পজিটিভ না। এই বিশ্লেষক বলছেন, কেবল প্রকাশ্য বক্তৃতা বা বিবৃতিতেই নয়, ভারতের ইতিহাস, এমনকি পাঠ্য বইয়েও মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে দেখার প্রবণতা আছে। ভারতের যে স্কুল বা কলেজে যে টেক্সট বইগুলি পড়ানো হয় এবং পাকিস্তানের ক্ষেত্রেও তাই, সেখানে কিন্তু পাক ভারত যুদ্ধ হিসেবে দেখানো হয়। সুতরাং একটা বড় কাজ হবে বাংলাদেশ সরকারের ভবিষ্যতে, এই যে ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন দেশে, সেটার বিরুদ্ধে এক ধরনের অবস্থান গ্রহণ করা। 1971-এ ভারতের কৃতিত্ব নেয়ার খেলায় পিছিয়ে নেই দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসও। মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বেই বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে দাবি করে সোমবার পার্লামেন্টে বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধী। কি আজ কে দিন जो विजय भारत ने पाई। মিলা খন্দকার, চ্যানেল 24। যথাযথ মর্যাদায় ও বর্ণিল আয়োজনে দেশে দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বাংলাদেশের 54তম বিজয় দিবস ঘিরে ছিল প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 54 বছরে বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডের মানুষেরা তাই দেশে দেশে মেতে ওঠেন সেই বিজয়ের আনন্দে। প্রচণ্ড শীত উপেক্ষা করে কানাডার টরন্টোতে বিভিন্ন আয়োজনে পালিত হয় মহান বিজয় দিবস। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা কনসুলেটে জাতীয় পতাকা উত্তোলন ও অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় বিজয় উৎসব, যেখানে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আশা রিয়াদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের। সুস্থ সবল শরীরে একটা স্বাধীন বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য এবং বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমরা আমাদের বিজয় দিবসটা উদযাপন করছি। সেজন্য স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা আমাদেরকে নতুন বিজয় এনে দিয়েছে। বিজয় দিবস উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। সেখানকার বাংলাদেশি কনসুলেট ও আবুধাবি দূতাবাসেও ছিল নানা আয়োজন।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন কনসাল জেনারেল। সন্ধ্যায় ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিজয় দিবস পালিত হয়েছে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসেও। গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সরকার আসছে, বাংলাদেশের মতো প্রবাসীও সেইখানে আমরা প্রবাসীরা এবং প্রবাসের যে নতুন প্রজন্মরা তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা এই বিজয় দিবস উদযাপন করেছে। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসীরাও। প্রবাসীদের প্রত্যাশা, বিজয়ের এই ক্ষণে যুগে যুগে বহু আত্মত্যাগের এই বাংলাদেশ নতুনের স্বপ্ন দেখবে দুর্বার সাহসে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা বিজয় দিবস উদযাপন করেছে, সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ আহমেদ, কেমন দেখলেন আজকের বিজয় দিবস উদযাপন? জি সুস্মিতা, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যেটুকু দেখেছি দীর্ঘ একটি, যেমন 71 সালে যদিও আমরা যুদ্ধ দেখি নাই, কিন্তু না দেখেও আমরা যারা বিনা অস্ত্রে যুদ্ধ করেছিলাম ঠিক তেমনি ভাবে 24 সালে এসে ছাত্ররা ঠিক সেইভাবে বিনা অস্ত্রে যুদ্ধ করে একটি স্বাধীনতা যে তারা বলে যে পেয়েছে, সেই লক্ষ্যেই কিন্তু জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস কিন্তু আজ বিজয় দিবস পালন করেছে। দীর্ঘ 15 বছরও কিন্তু আমি যেটা সরাসরি জেদ্দা কনসুলেটে আসলে বিভিন্ন আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামাত তাদেরকে কিন্তু দেখিনি। আজ কিন্তু বিএনপির একটি অংশ কিন্তু জেদ্দা কনসুলেটে তারা কিন্তু খুব উৎস পরিবেশে তারা এসেছে, তবে তারা বিএনপির নামে এসে নাই, তারা কিন্তু অন্য ব্যানারে এসেছেন, বিজনেস ব্যানারে। তা আমি একজন নেতাকে দেখেছি। পাশাপাশি অনেক নেতারাই বলেছেন যে বিজয় দিবসে তারা যে একটা আকাঙ্ক্ষা, যে উদ্দীপনা তাদের মধ্যে যে কাজ করছে সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে। পাশাপাশি আরেকটি জিনিস একজন প্রবাসী বলেছেন যে এই 54 বছর আজ যে আমরা চলছি, 53 শেষ করে 54তে চলেছি, এই 54 বছরে কিছু প্রবাসীদের কিন্তু অনেক কিছু দাবি ছিল, তারা দাবি পেশ করার জন্য কিন্তু অনেকে এসেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে কঠিন দাবিটাই ছিল যে প্রবাসীরা যে সৌদি আরবে বিশেষ করে যে 30 লক্ষ লোক আছে, তারা কিন্তু অনেক জায়গায় নিপীড়নের শিকার হচ্ছেন। এর কারণটা হলো কিন্তু বাংলাদেশের ট্রাভেল এজেন্সি বা অনেকে যারা মৃত্যুবরণ করছেন তাদের কিন্তু লাশটা তারা চাচ্ছে ফ্রিতে নেওয়ার জন্য। আর সর্বশেষ একটি দাবি একজন খুব স্পেসিফিক একজন শিক্ষক বলেছিলেন যে প্রবাসী যারা মৃত্যুবরণ করে তাদের এই যে টাকা বেনিফিট যে দূতাবাসে দেওয়া হোক, কনসুলেটে দেওয়া হোক, এই টাকাটা কিন্তু তারা 6 মাসের আগে কেউ কিন্তু ওই ফ্যামিলি পাচ্ছে না। এটা নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ দেখা দিচ্ছে। পাশাপাশি যে উদ্দীপনাটা ছিল যে প্রবাসীর মধ্যে যে 15 বছর তারা অনেকেই কনসুলেটে যেতে পারে নাই, তারা কনসুলেটে গেছে, পুষ্পস্তবন করেছে, বিভিন্ন সামাজিক সংগঠন এসেছে, আগেও ছিল, এখন আরেকটু বেশি ভাবে তারা এখানে এসেছে। পাশাপাশি প্রবাসীদেরকে বৈধ। সৈয়দ আহমেদ ভুইয়া, আপনাকে ধন্যবাদ। 1974 সালের পর সবচেয়ে বড় সাইক্লোনের সাথে লড়ছে ফ্রান্স। সাইক্লোন চিডোর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মায়োট অঞ্চল। এতে বহু প্রাণ যাওয়ার শঙ্কা প্রশাসনের। মোজাম্বিকেও তাণ্ডব চালিয়েছে চিডো, সেখানে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। শতাব্দীর অন্যতম শক্তিশালী সাইক্লোনের সাথে লড়ছে ফ্রান্স। চিডোর আঘাতে লন্ডভন্ড ভারত মহাসাগরের অঞ্চল মায়োট। 1934 সালের পর এমন ঝড় আর দেখেনি ফরাসিরা। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সরকারি ভবন, হাসপাতাল ও অস্থায়ী আবাসন। ঝড়ের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে অনেক এলাকাতেই দেখা দিয়েছে বন্যা, রয়েছে বিশুদ্ধ পানির জন্য হাহাকার। আমাদের এখন বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসা সহায়তা প্রয়োজন। মামুজ্জুর সবচেয়ে বড় হাসপাতালেও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ভেঙে যাওয়া ধ্বংসাবশেষ সরানোর জন্য অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতিও দরকার। অনেক এলাকাতেই সড়কে গাছ পড়ে বন্ধ যানবাহন চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে দ্বীপটির যোগাযোগ ব্যবস্থা। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। অনেকেই রয়েছেন নিখোঁজ। বহু প্রাণহানির শঙ্কায় প্রশাসন। দুর্যোগ পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এই দুর্যোগ মোকাবেলায় প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। একসাথে কাজ করতে হবে সবাইকে। বিশেষজ্ঞদের মতে দুর্বল আবাসনের কারণে মায়োটে ক্ষয়ক্ষতি বেশি। এবারের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনথিভুক্ত অভিবাসন প্রত্যাশীরা। ফ্রান্সে প্রবেশের পর অভিবাসী হওয়ার জন্য প্রাথমিকভাবে মায়োটকেই বেছে নেন তারা।
এদিকে ফ্রান্সের তাণ্ডব চালিয়ে রোববার ভোরে ঘূর্ণিঝড় চিডো আঘাত এনেছে মোজাম্বিকের কাবো দেলগাদো প্রদেশে। বিদ্যুৎ বিভ্রাট ও ক্ষয়ক্ষতির কবলে পড়ে উপকূলীয় প্রদেশ নামকুলা ও নিয়াসা। চিডোর প্রভাবে মোজাম্বিকে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 17 লাখ মানুষ। সেখানে দ্রুত ত্রাণ পাঠানোর আহ্বান ইউনিসেফের। রাখি জেসমিন, চ্যানেল 24। ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব জানাবেন যে ফ্রান্স কি ধরনের প্রস্তুতি নিয়েছে এই ক্ষয়ক্ষতি নিরসনে, আর হতাহতের ক্ষয়ক্ষতির খবরটা জানাবেন। ফ্রান্স যখন বর্ণিত সাজে সজ্জিত হয়েছে বড়দিন উদযাপনের জন্য, ঠিক সেই মুহূর্তে ফ্রান্সের মালিকাধীন দ্বীপপুঞ্জ মায়োটে শুরু হয়েছে সাইক্লোন। শনিবারে শুরু হওয়া সাইক্লোনটি শেষ হয়েছে মোজাম্বিকে। যে এই অসমর্থিত সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রথমত বলা হয়েছিল 14 জন নিহত হয়েছে, তবে 200-র অধিক নিহতের কথা অসমর্থিত সূত্রে জানিয়েছে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রন তিনি জানিয়েছেন এটি 1000 থেকে 2000 ছাড়িয়ে যেতে পারে। এই মুহূর্তে প্যারিসে অনুষ্ঠিত হলো ইমানুয়েল মাক্রনের জরুরি মন্ত্রিসভার, আর সেখানে তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব সেখানে ত্রাণ পাঠাতে হবে। তবে এই ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। ত্রাণ পাঠানোর জন্য যে প্লেন ব্যবহার করবেন সেখানে টাওয়ার ভেঙে গেছে, কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবং এখন যে মানবিক জীবনযাপন তারা করছে সেটি অভাবনীয়। 90 বছরের ইতিহাসে এইরকম সাইক্লোন মায়োটের লোক কখনোই দেখে। সেখানে নাই বিদ্যুৎ, এবং বড় রকমের সংকট দেখা দিয়েছে পানি, বিশুদ্ধ পানি নেই, এবং অধিকাংশ যে হাসপাতালে যে চিকিৎসা নিবে নাগরিকরা সেই সুবিধাও নেই, কারণ হাসপাতালগুলো দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। কোন রকমই সেখানে চিকিৎসা সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। এবং সর্বশেষ আমরা যতটুকু জেনেছি যে আপনারা জানেন যে মায়োটে সব মুসলমান, তাদেরকে কোন রকম যারা মৃত দেহ পাওয়া যাচ্ছে তাদেরকে কোন রকম মাটি চাপা দেওয়া হচ্ছে, এবং এটি একটি ভয়াবহ দুর্যোগের দিকে যাচ্ছে। এবং সর্বশেষ এখানকার প্রশাসন জানিয়েছে যে ফ্রান্স সরকার যত দ্রুত সম্ভব সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে, তবে সেই ক্ষেত্রে আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আহসান হাবিব। অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1.10 কোটি পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবেলায় এই প্রকল্পের অনুমোদন করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে শক্তিশালী করতে হলে গোলান মালভূমিকে শক্তিশালী করতে হবে, সেখানে ইসরায়েলি বসতি আরও বাড়ানো হবে। বর্তমানে অঞ্চলটিতে 50,000-এর বেশি মানুষের বসবাস, যার অর্ধেকই ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী। গত 8 ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীদের সিরিয়ায় দামেস্ক নিয়ন্ত্রণে নিলে আসাদ সরকারের পতন হয়। এরপর থেকেই সিরিয়ার দিকে বাফার জোনে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। পাশাপাশি নিরাপত্তার দোহাই দিয়ে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে জায়ানবাদী সেনারা। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুরস্কে ইউক্রেন সেনাদের হামলায় গেল 1 সপ্তাহে নিহত হয়েছেন 70 জন উত্তর কোরীয় সেনা, আহত বেশ কয়েকজন। এক বিবৃতিতে এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা। গত অগাস্টে হামলা চালিয়ে রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চল দখল করে ইউক্রেন। এরপর থেকে ইউক্রেন সেনাদের কাছ থেকে কুরস্কের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে রাশিয়া। এতে মস্কোর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে উত্তর কোরিয়ার সেনারা। পশ্চিমাদের দাবি, রাশিয়াকে সাহায্য করতে অন্তত 10,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক ও ইউটিউব। ধন্যবাদ সবাইকে।